2015 বিশ্বকাপে মেলবোর্নের সেই ম্যাচটার পর থেকে যে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত গিয়েছিল, যেখানে ভারত লাভবান হয়েছিল এবং সেখান থেকে আমি মনে করি যে ভারতকে সুবিধা দেওয়া হয়েছিল। আপনার মনে আছে সেই সিরিজে কিন্তু মুস্তাফিজ খেলেছিলেন এবং মুস্তাফিজের কাটার ফেস করতেই পারেনি ভারতের কোনো, মানে ক্রিকেট দুনিয়া একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। শুধু বিসিবি না, আমি তো মনে করি যে পুরো ম্যানেজমেন্টের দায় রয়েছে। আপনারা দেখছেন স্টার প্লে, সাথে রয়েছে রহমান পেয়ার। টি-20 বিশ্বকাপের ফাইনাল নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। টি-20 বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমরা, আর একটাই বাকি রয়েছে ম্যাচ ফাইনাল। এই বিশ্বকাপে বাংলাদেশকে কতটুকু মিস করেছেন? অবশ্যই বড় ধরনের মিস করেছি। কারণটা হলো যে এই বিশ্বকাপ আমারও কভার করার কথা ছিল, আমি নিজে সাংবাদিক হিসেবে মিস করেছি। আর নিশ্চিতভাবে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে খেলার সুযোগটা পেত এবং বাংলাদেশ যেভাবে দাবি করেছিল, সেই খেলার জন্য যে দাবিটা করেছিল, সেই দাবিটা যদি আইসিসি পূরণ করতো, তাহলে এখানে বাংলাদেশের ভালো করার একটা সম্ভাবনা ছিল। কারণ এই দলটাও বেশ ভালো ফর্মে ছিল এবং এই অঞ্চলে যেখানে খেলা হচ্ছে, এই অঞ্চলটা বা এই ওয়েদার কন্ডিশন, উইকেট সব কিছু বাংলাদেশের খুব চেনা পরিচিত ছিল। সো এখানে আমি দেখলাম যে বাংলাদেশের মতো যে দলগুলো যারা ছিল, সেই দলগুলো কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। ছোট দলগুলোর কথা বলছেন? আমি ছোট দল বড় দল এই হিসাবে আনতে চাচ্ছি না, আমি বলছি যে র্যাঙ্কিংয়ে যারা একটু পিছিয়ে রয়েছে সেই দলগুলোর কথা যদি আপনি বলেন, যারা একটু অপরিচিত ছিল, তারাও এখানে এসে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। জিম্বাবুয়ের কথা বলছি। জিম্বাবুয়েতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কোনো সন্দেহ নেই। তারা পুরো আপনার গ্রুপ পর্বেও দুর্দান্ত খেলেছে, আপনার সুপার 8-এ উঠে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু দল হিসেবে তারা খুব একটা যে খারাপ করেছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। তারা অস্ট্রেলিয়ার মতো মাইটি দলকে হারিয়েছে। এবং যদি অন্যভাবে আপনি দেখেন, সেখানে বড় দল যেগুলো ছিল, আপনি ছোট দল বড় দল যেভাবে বলছেন সেই হিসাবে বলছি যে বড় দলের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার মতো দল গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ে গিয়েছে, যেটা 2007 বিশ্বকাপের পরে প্রথমবারের মতো এই ধরনের ঘটনা দেখা গেছে। ঘটনা বলবো না, আমি এটাকে দুর্ঘটনাই বলবো। কারণটা হলো যে অস্ট্রেলিয়ার দুর্দান্ত টিম, টি-20-তে তারা সবসময় মারদাঙ্গা টিম থাকে এবং সবসময় তারা আপনি নকআউট পর্বে যায়। এই প্রথম তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গিয়েছে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে টোটাল আপনি যদি পুরো বিশ্বকাপটা বিশ্লেষণ করতে বলেন, এখানে নিশ্চিতভাবে বাংলাদেশকে আমি মিস করেছি। বাংলাদেশ এখানে খেললে হয়তো আর একটু ভালো সামনে যেতে পারতো, কিন্তু অন্যান্য ম্যাচগুলো যেগুলো হয়েছে বেশ কিছু কম্পিটিটিভ ম্যাচ হয়েছে এবং টি-20-তে এক অর্থে আমার কাছে মনে হচ্ছে যে আপনি টি-20-র এই বিশ্বকাপটা, টি-20-র অনেক কিছু বদলে দেওয়ার একটা সুযোগটা এসেছে এই বিশ্বকাপের সামনে। এই বিশ্বকাপ তার মধ্যে অন্যতম একটা হলো যে আপনি 250 মতো রান করতে হবে। 250 মতো রান করার পরও কিন্তু আপনি যে জিতবেন সেই গ্যারান্টিটুকু আপনি পাচ্ছেন না। এক ইনিংসে 250 করলে বলা যাবে না যে আপনি ম্যাচ জিতে গেছেন। রাইট, সেটা আমরা দেখলাম। তো এখানে ভারত এখন পর্যন্ত দুবার 250 মতো রান করেছে এবং একবার তারা জিম্বাবুয়ের সাথে যে রান করেছে সেখানে তারা জিতেছে সহজেই, কিন্তু যারা সেমিফাইনাল আমরা দেখলাম ইংল্যান্ডের সাথে, সেখানে 253 রান দম বেরিয়ে গেছে। 253 রান করেও তারা মাত্র 7 রানে সেই ম্যাচটা জিতেছে। দ্যাট মিনস আপনি ইংল্যান্ড এই জয় থেকে মানে ওয়ান শট অ্যাওয়ে ছিল। সো সব কিছু মিলে এখানে আপনি টি-20-তে আগে বলা হতো যে 20 ওভারের খেলা, এখানে 120 বলের মধ্যে যদি আপনি 170 বা 160 রান করতে পারেন, সেটাকে খুব একটা আপনার চ্যালেঞ্জিং স্কোর বলা হয়। কিন্তু এখন 200+ স্কোর করেও আপনি নিশ্চিত না যে হামেশাই হচ্ছে। রাইট, 200 রান করে আপনি নিশ্চিত না আপনি জিতবেন। আচ্ছা, এই বিশ্বকাপটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস কিভাবে দেখবে? বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবে যে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলার সুযোগটা পেয়েছিল, বাংলাদেশ এই বিশ্বকাপে বাছাই পর্বে খুব ভালোভাবে উতরেছিল, বাংলাদেশ এই বিশ্বকাপের জন্য কোয়ালিফাইড ছিল, কিন্তু তারপরে বাংলাদেশ এই বিশ্বকাপে পাশে লেখা রাখতে পারেন আপনি অ্যাবসেন্ট। সেই হিসাবেই আপনি এটাকে কাউন্ট করা হবে। এবং যেটা আমি মনে করি যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগটা যদি পেত, বাংলাদেশ খেলার জন্য চেষ্টাটুকু করেছিল, যে দাবিটুকু করেছিল সে দাবি আইসিসি মানেনি। এবং আইসিসি কেন মানেনি? এখানে কি ভারতের প্রভাব ছিল? কিছুটা প্রভাব তো অবশ্যই ছিল। কারণটা হলো যে আপনি যে কায়দায় আপনি বাংলাদেশকে সরিয়ে এখানে স্কটল্যান্ডকে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ যদি আপনি ভারতের মাটিতে না খেলে, আপনি যদি ভারতের এই শ্রীলঙ্কার মাটিতে তাহলে আপনি লজিস্টিক্যালস অনেক ধরনের সমস্যা হতে পারে, এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে, দর্শকরা এখানে খেলা দেখতে আসবেন ইত্যাদি ইত্যাদি। অনেক ম্যাচগুলো সরানো যেত, অবশ্যই সরানো যেত। আমি মনে করি যে এটা যা শুধুমাত্র আইসিসি যদি ঠিকমতো চাইতো তাহলে অবশ্যই এটা সরানো যেত। আপনি কেন চাইনি ইন্ডিয়ার জন্য? মোস্ট প্রবলি তাই, এখানে একটা হার জিতের একটা বিষয় চলে এসেছিল। বিষয়টা চলে এসেছিল যে হ্যাঁ, ভারত মনে করেছিল বা আইসিসি তো পুরোপুরি ভারতের আধিপত্য দিয়েই চলে আর কি সবকিছু মিলে। তো আইসিসি মনে করেছিল যে এখানে যদি বাংলাদেশের দাবিটুকু মেনে নেওয়া হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের জন্য ভবিষ্যতে এক ধরনের সমস্যা হতে পারে যে ভারতের মাটিতে হয়তো অনেকে পরে খেলতে নাও আসতে পারেন, বা এক ধরনের খেলতে না আসার জন্য অজুহাত জানাতে পারে, বা আপনি এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। মোস্ট প্রবলি সেই বিষয়টাকে কেন্দ্র করে ভারত যেটা চেয়েছিল যে তারা বাংলাদেশের এই দাবিটা যাতে পূরণ না হয় সেই চেষ্টাটুকু তারা করেছে। কিন্তু এই যে বাংলাদেশ খেলতে গেল না বা বাংলাদেশ বিশ্বকাপটা খেলেনি,
সেই ক্ষেত্রে একটা নেতিবাচক বার্তা কিন্তু অলিম্পিকেও পৌঁছে গেছে এবং এটা ভারতকে চাপে ফেলে দিয়েছে। কোনো সন্দেহ নেই, সেটা শুধুমাত্র সেট বা অলিম্পিকের জন্য ভারতকে চাপে ফেলে দিয়েছে সেটা না। দেখুন, বাংলাদেশকে তারা খেলতে দেয়নি, এটার কারণে কিন্তু পাকিস্তানের পরে বেঁকে বসেছিল যে ভারতের মতো দলের বিরুদ্ধে তারা বিশ্বকাপে খেলবে না, এবং তারা একসময় সেটা ঘোষণাও দিয়েছিল। তখন ভারত যখন বুঝতে পেরেছিল যে না, এটা বড় জটিলতার দিকে চলে যাচ্ছে, পুরো বিশ্বকাপের এক ধরনের আমেজটাই নষ্ট হয়ে যাবে, বিশ্বকাপটা আর বিশ্বকাপের মতো থাকবে না, তখন তারা যেটা কি করেছে সেটা হলো যে পাকিস্তান যাতে ভারতের সাথে খেলে, তখন তারা একটা নেগোসিয়েশনে গিয়েছে, একটা সমঝোতার মধ্যে কিন্তু তারা যেটা সেই বাধ্য হয়েছে। পথটা কি বাংলাদেশের জন্যই খুলেছে নাকি? আমি মনে করি যে এই এত জটিলতার মধ্যে না গিয়ে জাস্ট শুধু একটা বলা উচিত যে আপনি যখনই কোনো সমস্যা তৈরি হবে তখন সেখানে শুধুমাত্র সেই সমস্যাটা নির্দিষ্ট কোনো একটা দলের সমস্যা হিসাবে সেটাকে কাউন্ট না করে আপনি পুরো আইসিসির সমস্যা হিসাবে যদি সেটাকে কাউন্ট করা হতো, Right. তাহলে দেখতেন যে আপনি আমি মনে করি যে এই বিশ্বকাপে বাংলাদেশের খেলারও একটা সুযোগটুকু থাকতো। তো সব কিছু মিলে যে ধরনের ঘটনা ঘটেছে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে কেন্দ্র করে, আমি মনে করি যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটা আইসিসিকেও আমি মনে করি যে এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত, এবং তাদের একটা বাংলাদেশের ক্রিকেটে এই যে বিশ্বকাপে খেললো না, এটা কতটুকু প্রভাব ফেলবে বা ফেলেছে কিনা? তা দেখুন, আপনি যখনই একটা বিশ্বকাপের মতো আসরে খেলবেন না বা খেলতে পারবেন না বা খেলার সুযোগটা পেয়েও আপনি খেলার সুযোগটা হারিয়েছেন, তখন সেটা তো অবশ্যই একটা বড় ধরনের প্রভাব পড়বে। সবচেয়ে বড় প্রভাবটা পড়বে আমি মনে করি যে ক্রিকেটারদের মধ্যে, কারণ কোচ সালাউদ্দিন তিনিও বলেছেন যে ক্রিকেটাররা আসলে মেনে নিতে পারেননি বাংলাদেশ। সেটা সালাউদ্দিন বলেছেন, আমরা তো নিজেই জানি। কারণটা হলো যে আপনি কোনো একটা বিশ্বকাপে যখন কোনো ক্রিকেটার খেলার জন্য স্বপ্ন দেখছিলেন, সেই বিশ্বকাপে খেলতে যাবেন তিনি, সবকিছু হয়ে গেছে, দলে তার নামও ঘোষণা হয়ে গিয়েছে। নেগোসিয়েশনে বাংলাদেশের কোনো ব্যর্থতা আপনার চোখে পড়েছে কি? দুই পক্ষেরই ব্যর্থতা। আমি যেটা বলবো যে রেষারেষির পর্যায়ে চলে গিয়েছিল পুরো বিষয়টা। এই বিষয়টা রেষারেষির পর্যায়ে চলে যাওয়ার কারণেই কোনো পক্ষই আপনি এই যুদ্ধে কোট আনকোট করে বলছি, এই যুদ্ধে হারতে চায়নি বলেই কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে। একটু সমঝোতা করলে কিন্তু আপনি কেউ একটু মেনে নিলে, কিন্তু দুই পক্ষের কেউ একজন একটু মেনে নিলেই আপনি দেখতেন যে সমস্যার সমাধানটা হয়ে যেত। এই পরিস্থিতিটা হতো না। ঠিক যেরকম ভাবে আপনি পাকিস্তান যখন বলেছে যে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না, তখন তারা যেরকম ভাবে একটা সফিস্টিকেটেড কায়দায় একটা সমঝোতায় এসেছে, আমি মনে করি যে সেই রকম একটা সুন্দর সমঝোতা যদি বাংলাদেশকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে যদি আসা যেত, তাহলে এই সমস্যার সমাধানটা হতো। আচ্ছা, টি-20 বিশ্বকাপের ফাইনালে এখন আসতে চাচ্ছি। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, এবং একটা জিনিস আমরা দেখতে পাই বারবারই, যখন ভারত কোনো ম্যাচ হেরে যায় তখন বাংলাদেশের যারা দর্শক রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় একরকম ভারতের অ্যাগেনস্টে লেখালেখি করেন বা খুশি হন তারা। আবার বিপরীতে যখন বাংলাদেশ কোনো ম্যাচে বাজেভাবে হেরে যায় অথবা হেরে যায়, তখন আবার ইন্ডিয়ান যারা রয়েছেন তারা আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন। এই যে রাইভালিটিটা, এটা কবে থেকে শুরু হয়েছে? 2015 বিশ্বকাপ থেকে নাকি? 2015 বিশ্ব, আপনি ঠিকই ধরেছেন, 2015 বিশ্বকাপে মেলবোর্নের সেই ম্যাচটার পর থেকে, যে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত গিয়েছিল যেখানে ভারত লাভবান হয়েছিল, এবং সেখান থেকে আমি মনে করি যে ভারতকে সুবিধা দেওয়া হয়েছিল, ভারত সুবিধাটা পেয়েছিল আর কি। ভারতকে সুবিধাটা দেওয়া হয়েছিল, যদি আপনি একদম সরাসরি বলেন তাহলে তো বলা হবে যে আম্পায়ারিংটা বোধহয় মানে এক ধরনের অন্যরকম হয়েছিল। হয়তো আম্পায়ারের সিদ্ধান্তটা ভুল হয়েছিল, যে ভুল সিদ্ধান্ত ভারতের পক্ষে গিয়েছে এবং বাংলাদেশ সেখানে বিপক্ষে গিয়েছে। হ্যাঁ, সেই বিশ্বকাপের পর থেকে, সেই বিশ্বকাপের সেই ম্যাচের পর থেকে এক ধরনের কিন্তু আপনি দুই দলের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার একটা আবেশ আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেটা আরো বেশি জোরদার হয়েছিল সেই বিশ্বকাপের পর যখন ভারত বাংলাদেশের মাটিতে খেলতে এসেছিল, ওডিআই সিরিজ খেলতে এসেছিল ধোনির নেতৃত্বে, এবং সেটা মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ সেই সিরিজটা 2-1 জিতেছিল। আপনার মনে আছে সেই সিরিজে কিন্তু মুস্তাফিজ খেলেছিলেন, এবং মুস্তাফিজের কাটার ফেস করতেই পারেনি ভারতের কোনো, মানে ক্রিকেট দুনিয়া একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছিল। রাইট, কোনো ব্যাটসম্যানরা সেরকম ভাবে মুস্তাফিজকে ফেস করতে পারেনি, এবং বাংলাদেশ সেই বিশ্বকাপে সেই সিরিজে 2-1 জিতেছিল। তারপরেও বাংলাদেশ তার আগে জিতেছিল আপনার সাউথ আফ্রিকার সাথেও সেই 2-1 সেই টি-20 ওয়ানডে ম্যাচ একটা সিরিজ জিতেছিল। সব কিছু মিলিয়ে সেই 2015 সেই বিশ্বকাপের পর বাংলাদেশের সময়টা খুবই দুর্দান্ত কেটেছিল, এবং বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে বলা হয়ে থাকে যে সেই দলটা যেটা ছিল সেটা বাংলাদেশের সেরা একটা দল ছিল, খুব ভালো একটা হাই টাইম ছিল বাংলাদেশের। বলা যায় নাকি বাংলাদেশের? আপনি যদি পারফরম্যান্স এবং পুরো দলের গাঁথুনিটা সেরকম ভাবে চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে সেটাই ছিল বাংলাদেশের অল টাইম সেরা ওয়ানডে স্কোয়াড। সেই দলটা, যে দলটা আপনি বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকাকে হারাতে পারে, ভারতের মতো দলকে, পুরো পূর্ণ শক্তির দল নিয়ে এসেছিল ভারত, তাদেরকে হারাতে পারে, তো নিশ্চিতভাবে এটা একটা ফ্লুক না, সেটা বাংলাদেশের আমি মনে করি যে ওয়ানডের একটা শক্তিশালী দল ছিল, এবং সেটা আপনি যদি বলেন যে সর্বকালের সর্বসেরা দল ছিল কিনা, আমি বলবো যে মোস্ট প্রবলি সেটাই ছিল বাংলাদেশের সেরা ওয়ানডে
স্কোয়াড, কোনো সন্দেহ নেই। আর যে রাইভালরির কথা আপনি বললেন, সেই রাইভালরিটা ভারত এবং বাংলাদেশের সাথে রাইভালরিটা আসলে এটাকে এক অর্থে বলতে পারেন যে নেভারহুড রাইভালরি, প্রতিবেশী সুলভ আপনার এক ধরনের মানে রাইভালরি 2015 চলে আগে আসছে। সিনারিওটা অন্যরকম ছিল। 2015 আগে সিনারিটা অন্যরকম ছিল এবং সেই ম্যাচের পর আমি মনে করি যে এই প্রতিদ্বন্দ্বিতা এবং এক ধরনের রাইভালরি ফ্যানদের মাঝে একটা রাইভালরি কাজ করে, বেড়েছে, একটু অনেক অংশে বেড়েছে। আর ঠিক একেবারে যে এটা আপনি সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যদি শুধু বলেন, আমি মনে করি যে না, আমি মনে করি যে এই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সেখানেই শুধুমাত্র রয়েছে এবং এটার বাজে প্রভাবটা বা কুপ্রভাবটা সেখানেই থাকা উচিত। আমি মনে করি মাঠে যেন এটা না আসে। এটা আপনি চাইছেন। আচ্ছা, যখন ইন্ডিয়া হেরে যায় তখন বাংলাদেশের ফ্যানরা এত কেন খুশি হয়? ওই যেটা বললাম যে আপনার আপনি এই নেভারহুড রাইভালরি, আপনি প্রতিবেশী সুলভ এক ধরনের আপনার এই রাইভালরি কিন্তু থাকেই এই কারণেই। এবং ঠিক একই রকমভাবে বাংলাদেশও যখন কোনো ম্যাচে হারে তখন সেখানে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভারতীয় সমর্থক যারা রয়েছেন তারা উদযাপন করে, এক অর্থে ট্রল করে থাকেন। ওইটাই আর কি। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনালে কে বেশি চাপে থাকবে, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? এই ম্যাচে ফার্ম ফেভারিট আপনি কাউকে বলতে পারবেন না এখন। কারণটা হলো যে এই টুর্নামেন্টটা যদি আপনি চিন্তা করেন, এখানে কিন্তু নিউজিল্যান্ডও ভালো পারফরমেন্স করছে আর ইন্ডিয়াও ভালো পারফরমেন্স করছে। নিউজিল্যান্ড 2টা ম্যাচ হেরেছিল, ভারতও একটা ম্যাচ হেরেছে এবং সেই একটা ম্যাচ হারার পর থেকে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমি মনে করি যে সেটা ভারতকে অনেক দূর এগিয়ে দিচ্ছে ফাইনাল ম্যাচের জন্য। আর তারা ফার্ম ফেভারিট বলা যাবে না, তবে আপনি কিছুটা ফেভারিট তাদেরকে অবশ্যই বলতে পারেন দুটো কারণে। একটা হলো যে তারা সেমিফাইনাল এবং তার আগে মানে এই সুপার 8-এ একটা ম্যাচ হারার পরে, সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হারার পর যে কায়দায় তারা পরের ম্যাচগুলোতে খেলেছে, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে ইয়েস, তারা একটা মিশন নিয়ে এসেছে বা দে হ্যাভ এ গুড প্ল্যান, একটা বড় কোনো কিছু তারা অর্জন করতে চায়, সেটা এক্সিকিউট করছে এবং মাঠে সেটা পুরোপুরি এক্সিকিউট করছে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের সব ব্যাটসম্যানরা দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে ব্যাটসম্যান রয়েছেন তাদের মধ্যে যে কোনো দুজন যদি কোনোদিন দাঁড়িয়ে যান তাহলে তো বড় একটা স্কোর অবশ্যই আসবে, আর যদি কোনোদিন একজনও দাঁড়িয়ে যান সেখানেও একটা বড় স্কোর করার সুযোগ তাদের সামনে থাকছে। অর্থাৎ ব্যাটিং যাদের কাজ তারা ঠিক তাদের কাজটুকু করছেন, ঠিক একই রকমভাবে তাদেরকে সাপোর্টটা দিচ্ছে দুর্দান্তভাবে কিন্তু আপনার বোলাররা, এবং সেই সঙ্গে ফিল্ডিংয়ে আপনি যারা রয়েছেন তারাও এক্সেলেন্ট কিছু ক্যাচ তারা ধরেছে। আর 3 ডিপার্টমেন্টে ভালো করছে, 3 ডিপার্টমেন্টে তারা ভালো করছে। সব কিছু মিলে একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে ধরনের একটা প্রস্তুতি বা যে ধরনের একটা সব কিছু মিলে একটা জমজমাট একটা আয়োজন থাকা উচিত মানে দলের মধ্যে, আমি মনে করি যে সেটা তাদের পুরোপুরি রয়েছে। ওয়ারাজ নিউজিল্যান্ডকে আপনি সবসময় দেখবেন যে নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে যে জেন্টলম্যান টিম, সবসময় কিন্তু নিউজিল্যান্ড একটু আড়ালে থেকে পারফরমেন্স করতে পছন্দ করে। এবারের এই বিশ্বকাপটা যখন শুরু হয়েছিল খুব একটা আলোচনায় ছিল না তারা, তখন কেউ হয়তো তখন বলেনি যে নিউজিল্যান্ড ফাইনালে খেলবে। এর আগেও নিউজিল্যান্ড ফাইনালে খেলেছে, 2021-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেছিল, তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। কিন্তু এবার তারা ফাইনালে যে কায়দায় এসেছে, এবং বিশেষ করে সেমিফাইনালের কথা যদি বলি, সাউথ আফ্রিকার মতো এত টকবগে একটা দলকে, যে দলটা এর আগে ভারতকে হারিয়েছিল, আউটপ্লে করে দিয়েছে, সিম্পলি আউটপ্লে করে দিয়েছিল। 170-র মতো রান চেস করতে গিয়ে তারা 12 ওভার না 13 ওভারের মধ্যে পুরো আপনি 170 রান তারা করে ফেলেছে। এবং ফিন অ্যালন যে এক্সেলেন্ট কায়দায় একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্ল্ড রেকর্ড করে, 33 বলে সেঞ্চুরি, নট এ ম্যাটার অফ জোক। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালটা সত্যিকার অর্থে যে দুই দলের খেলার কথা ছিল সেই দুই দলই খেলছে। এক্সেলেন্ট টিম বন্ডিং দুই দলের মধ্যে, এবং এই আমেজটা যদি ফাইনালে মানে তারা এর আগে যে ক্রিকেট খেলে এসেছে সেটা যদি তারা ফাইনালে দেখাতে পারে, তাহলে ফাইনালটাকে আপনি এক অর্থে বলতে পারেন যে এটা একটা বারুদ ম্যাচ হবে। মানে এই বিস্ফোরণে যে দল নিয়ন্ত্রণটা ম্যাচের নিজের কাছে রাখতে পারবে, লাগামটা রাখতে পারবে, রাইট, লাগাম বা নিয়ন্ত্রণটা নিজের কাছে রাখতে পারবে। আচ্ছা, আহমেদাবাদে ভারতের একটা বাজে স্মৃতি আছে, 2023 বিশ্বকাপের ফাইনালে হেরেছিল, একই ভেন্যুতে ফাইনাল হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে। এখানে কি ভারত একটু মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে নাকি, যে আমরা 2023 বিশ্বকাপের সবগুলো ম্যাচ হেরে ফাইনালে হেরে গিয়েছিলাম, এমন কিছু? না, আমার মনে হয় না যে সেটা হয়তো কাজ করলেও সেটা আমার মনে হয় না যে ম্যাচের সেটা বড় কোনো ধরনের প্রভাব হতে পারে। কারণটা হলো যে এই দলটা আপনি যদি দেখেন যে এখন ভারতীয় যে দলটা রয়েছে, এই দলটা আমার মনে হয় না যে কোনো একটা ম্যাচে আমরা কখনো হেরেছিলাম সেটার একটা কুপ্রভাব নিয়ে তারা এই মাঠে খেলতে নামবে। অনেকগুলো স্টার রয়েছে, অনেক স্টার রয়েছে, তারা সবাই জানে যে কার কি কাজ, সেটা তারা দে নোজ বেটার দ্যান এনিওয়ান। ম্যাচ উইনার, সেটাই আমি বললাম যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যারা রয়েছেন প্রত্যেকে ম্যাচ উইনার। ঠিক একই রকমভাবে যে 4 জন বোলার নিয়ে প্রপার 4 জন বোলার নিয়ে তারা যে খেলে, তারা প্রত্যেকেই কিন্তু আপনি যে কোনো দিনই ম্যাচ জেতাতে পারেন। সো একটা দলে যখন আপনি এরকম অনেক বেশি ম্যাচ উইনার থাকবে, তখন ক্যাপ্টেনের কাজটুকু অনেক সহজ হয়ে যায় বা কমে যায়। সো এখানে দেখবেন যে একজন ব্যাটার যখন ফ্লপ করে, তখন অন্যজন পাশে থেকে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে অভিষেক শর্মা
প্রায় প্রত্যেকটা ম্যাচে খারাপ করেছেন। এই টুর্নামেন্টে তিনি প্রথম তিনটি ম্যাচে 0 রান করেছিলেন। সবকিছু মিলে ডাক ছিল তিনটা। সবকিছু মিলে স্যার কিন্তু আপনি দেখবেন যে একটা হাফ সেঞ্চুরি রয়েছে। তো এত বাজে ফর্মে থাকার পরও ভারতীয় দলটাকে মানে একজন ওপেনার এত বাজে ফর্মে থাকার পরও তাকে বাদ দিচ্ছে না, রাখছে ফাইনালে, তাকে বাদ দিচ্ছে না। এবং আপনি দেখবেন যে পাওয়ার প্লেতে রান ভারতের প্রায় প্রত্যেকটা ম্যাচে আপনি কিন্তু 60 রান 70 রানের কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ পাওয়ার প্লেটাকে তারা ঠিক ইউটিলাইজ করতে পারছে এবং পাওয়ার প্লেতে সত্যিকার অর্থে তারা পাওয়ার দেখাতে পারছে। এর কারণটা হলো যে অভিষেক শর্মা হয়তো ব্যর্থ হচ্ছেন, কিন্তু তার সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন না, তিনি তার মতো করে কিন্তু খেলে যাচ্ছেন। অর্থাৎ ভারত চাইবে যে অভিষেক ফাইনালে খেলে দিক, সম্ভাবনা তাই রয়েছে। যদিও বলা হচ্ছিল যে তাকে ড্রপ দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ভারতের এই টিমটা যে ধরনের স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে তাতে অভিষেক শর্মার মতো একজন ব্যাটারকে ফাইনাল ম্যাচে এসে তারা ড্রপ দিবে। যেটা আপনি বললেন যে কে জানে যে ফাইনাল ম্যাচটাই হতে পারে তার ফর্মে ফেরার ম্যাচ। আচ্ছা, প্রেডিকশন কি আপনার, সংক্ষেপে যদি বলেন? পাওয়ার প্লেটা যে দল কাজে লাগাতে পারবে সেই দলটা ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা যেহেতু একটু নতুন উইকেটে খেলা হবে, এটা একটা রান ফিস্টেড ম্যাচ হতে পারে। অনেক রান হবে এবং যে দল আগে ব্যাট করবে সে দল জিতবে, তাদের চান্স বেশি থাকবে। আচ্ছা, রাইট। বাংলাদেশ পাকিস্তান সিরিজে এবার কথা বলতে চাই। কায়সার ভাই, বাংলাদেশের ক্রিকেটে এখন কোনো সুপারস্টার কেন নেই, কারণটা কি? দেখুন, বাংলাদেশের আগে যারা সুপারস্টার ছিলেন তারা ছিলেন আপনি ইলেকট্রিক বাল্বের মতো, অনেক জ্বললে অনেক বেশি আলো ছড়াতো। আর এখন যারা রয়েছেন তারা মোমবাতির আলোর মতো রয়েছেন। আর আপনি জানেন যে মোমবাতির আলো কিন্তু আপনি খুব বেশি আলো দেয় না এবং এটার কারণ নিভেও যায়। এর কারণটা হলো যে আপনি পারফরমেন্স, আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে টিকে থাকতে হলে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে লাইমলাইটে আসতে হলে আপনাকে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকতে হবে। আপনি একটা ম্যাচে ভালো করলেন, তারপর আপনি হারিয়ে গেলেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তো এই প্রবলেমটা রয়েছে এখানে। আপনি বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা ভালো পারফর্ম করতে পারেন, কিন্তু প্রবলেমটা হলো যে কন্টিনিউশনটা থাকে না। এবং এই কন্টিনিউশনটা যদি না থাকে তাহলে আপনি এটা কেন তারকা হতে পারবেন না। কি মনে হয় যে সাকিব, তামিম, মাশরাফি তারা যেভাবে পারফর্ম করে গেছেন বা বাংলাদেশের ক্রিকেটকে একটা নতুন ধাপে পৌঁছে দিয়েছিলেন, পরবর্তী জেনারেশন তারা তো আরো একটু ভালো করতে পারতেন, সেটা কেন হচ্ছে না? এর কারণটা হলো যে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন শুধু দেখলে হবে না, সেই স্বপ্ন দেখার জন্য কিন্তু আপনাকে জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার ভুলটা কি হচ্ছে সেই ভুলটা যদি আপনি শুধরাতে না পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি টিকে থাকতে পারবেন না। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে আমাদের যারা ক্রিকেটার এখন রয়েছেন তারা স্কিলে ঘাটতি অবশ্যই রয়েছে, কোনো সন্দেহ নেই, করছে না। স্কিলে ঘাটতি অবশ্যই রয়েছে, সামর্থ্যের অভাবও রয়েছে। এবং আমি মনে করি যে তাদের স্বপ্নটুকু সেই সফল করার জন্য আরো বেশি জেদি হতে হবে, আরো বেশি জোশ দেখাতে হবে যে 11 জনের মধ্যে আমাকে সেরা হতে হবে, আমরাও পারি, বা 11 জনের মধ্যে আমাকে সেরা হতে হবে। আমি যখনই কোনো একটা ম্যাচে খেলতে নামবো তখন আমি আমার আগের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সকে আমার ছাড়িয়ে যেতে হবে। এই তাগিদটা যতদিন না পর্যন্ত পার্সোনালি আপনার মধ্যে আসবে এবং আপনার সমস্যাটা কি সেই সমস্যাটা যদি আপনি পার্সোনালি সমাধান না করেন ম্যাচের আগে, তাহলে দেখা যাবে যে আপনি এই যে বাংলাদেশের ক্রিকেটে সুপারস্টার নাই এখন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো নাকি খারাপ? এটাকে আমি পজিটিভ অর্থে যদি আপনি দেখতে বলেন, তাহলে যেহেতু নেই তাহলে নতুন তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হলো। যারা রয়েছেন তারা আবার নিজেদেরকে মেলে ধরে নতুনভাবে তারকা হয়তো হিসাবে নিজেদেরকে দেখতে পাবেন। আগে যখন যারা ছিলেন তখন দেখা যেত যে ফোকাসটুকু তাদের মধ্যেই ছিল, শুধু সাকিবের মধ্যে ফোকাস ছিল, তামিমের মধ্যে ছিল, মাশরাফির মধ্যে ছিল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরকে ঘিরেই আলোচনার টুকু ছিল। তো এখন যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা আসা উচিত যে তাহলে আমাদেরকে কেন্দ্র করে যদি এই আলোচনাটা তৈরি করার একটা সুযোগ আমাদের সামনে রয়েছে এবং সেই সুযোগটা আসবে একটাই ভাবে, সেটা হলো যদি আমি মাঠে ভালো পারফরমেন্স করতে পারি। পাকিস্তান সিরিজটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এখানে সিরিজ জেতাটা কতটুকু? না, দ্বিপাক্ষিক সিরিজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কারণ এখানে র্যাঙ্কিং এর একটা বিষয় রয়েছে এবং বাংলাদেশ যদি আপনার এখন লক্ষ্য বাংলাদেশের কিন্তু 2027-এর যে ওয়ার্ল্ড কাপ যেটা হবে, ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হবে, সেখানে আপনাকে র্যাঙ্কিং একটু এগিয়ে থাকতে হবে এবং সেই র্যাঙ্কিং এগিয়ে থাকার জন্য আমি মনে করি যে এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। বাংলাদেশ কি জিতবে আপনার কি মনে হচ্ছে? জেতা উচিত, আমি মনে করি জেতা উচিত দুই কারণে। কারণটা হলো যে বাংলাদেশের যে 3টি ম্যাচই হচ্ছে কিন্তু আপনার মিরপুরের মাঠে হবে এবং এই উইকেট বাংলাদেশের জন্য খুবই চেনা, এখানকার কন্ডিশন বাংলাদেশের জন্য চেনা এবং উইকেটটা কেমন হতে পারে? হাবিবুল বাশার সুমন পরামর্শ দিয়েছেন যে পেস বান্ধব উইকেট তিনি দেখতে চান। না, তিনি পরামর্শ দিয়েছেন পেস বান্ধব উইকেট, কিন্তু প্রবলেমটা হলো যে মানে আপনি উইকেট কেমন হবে সেটা টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা যেভাবে প্রেসক্রিপশনটা দিবেন, তারা যেভাবে পাকিস্তানের আবার শক্তির জায়গা হচ্ছে পেস অ্যাটাক। রাইট, আমি মনে করি না যে আপনি ফুল ফ্লেজ একটা পুরোপুরি পেস বান্ধব উইকেট তৈরি করে পাকিস্তানকে হারাতে পারবেন বা পাকিস্তানকে হারানোর সম্ভাবনা রয়েছে। এখানে আপনাকে একটু আমি মনে করি যে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে, যেটা আপনার ব্যাটসম্যানদেরও কাজে লাগবে, বোলারদেরও কাজে লাগবে।
এটা সেরকমভাবে যদি করা যেতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজে বাংলাদেশের একটা ভালো করার অবশ্যই সুযোগটা রয়েছে পাকিস্তানের এই দলটাকে হারানোর জন্য, কারণ পাকিস্তানের এই দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার কিন্তু আসছেন না। পাকিস্তান দলটা কেমন সেটা নিয়ে আমার আলোচনা করার দরকার নেই। আমার কথা হলো যে বাংলাদেশ দলটার মধ্যে যদি একটা ধরনের জেদটুকু থাকে যে না সেই জেদ কি আছে নাকি আসলে তৈরি করতে হবে, আপনি যদি সেই জেদ যদি না থাকে তাহলে তৈরি কেন হয় না সেটাই বলতেছি যে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে পারফরমেন্স দেখাতে হবে। এই দলটা তো এরকম এত নাজুক দল ছিল না, বাংলাদেশের এই দলটা তো এত নাজুক দল ছিল না। একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে এই মাঠে এখানে আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, এখানে আমরা ভারতের মতো দলকে পূর্ণ শক্তি ভারতের দলকে হারিয়েছি, তাহলে কেন আমরা পাকিস্তানের মতো এই দলের বিরুদ্ধে জিততে পারবো না? আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কখনোই সেরকমভাবে নিজের মর্যাদাটুকু পাবেন না পারফরমেন্স যদি আপনি ভালো না করতে পারেন, এবং সেই পারফরমেন্স ম্যাচ উইনার থাকতে হবে, একটা দুটো ম্যাচে না। আমি মনে করি যে সেই পারফরমেন্সটা আপনাকে বড় আসরেও করে দেখাতে হবে, আর বড় আসরে পারফরমেন্স যদি আপনি করে দেখাতে পারেন তখনই আপনার কাছে মনে হবে যে হঠাৎ করে বাংলাদেশের শক্তির জায়গা ছিল ওডিআই ফরম্যাট, এই জায়গাটাতে কেন পরিবর্তন আসলো? আপনি হঠাৎ করে কেন বাংলাদেশ মানে এত খারাপ খেলছে? যেটি বললাম যে আপনি যে খেলোয়াড়রা যারা ছিলেন, যারা একটা বাংলাদেশ পুরো টিম ছিল, কোর টিমের যারা প্লেয়ার সদস্য যারা ছিলেন তারা অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, এবং সেই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করা যেতে পারেনি। যাদের বলা হতো সেই শূন্যস্থানটা পূরণ হয়নি দেখে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দেখবেন যে আচ্ছা, যে সেই যে শূন্যস্থানটা পূরণ হয়নি এখানে বিসিবির দায় কতটুকু আছে? শুধু বিসিবি না, আমি তো মনে করি যে পুরো ম্যানেজমেন্টের দায় রয়েছে। কি ধরনের একটু যদি বলতেন। আপনি যখনই আপনি জানেন যে আপনার এখানে এই 2 বছর পরে যারা রয়েছেন 2 বছর পরে তারা যদি চলে যান তাহলে তাদের ভ্যাকুয়ামটা কি হবে সেটা কিন্তু আপনাকে পূরণ করার দায়িত্বটা আপনার আগে থেকেই থাকবে, এবং আপনি যাদেরকে সুযোগটা দিচ্ছেন তারা সেই রকমভাবে আসলে দক্ষ কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সেই যে একটা লুপহলস তৈরি হয়েছে, যে একটা ফাটল তৈরি হয়েছে, যে আপনি অনেক কোর প্লেয়াররা চলে যাওয়ার পরে আপনি নতুন করে যারা এসেছেন তারা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারছেন না। একটা দুটো ম্যাচে পারছেন কিন্তু কন্টিনিউশনটা পারছেন না, থাকছেন না বা পারফরমেন্সটুকু করতে পারছেন না। কায়সার ভাই, সময় একেবারে শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।